ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের পর্বে আমরা সেল সম্পর্কে পড়াশোনা করব। অর্থাৎ সেল হচ্ছে জীবনের একক, জীবনের গঠনগত ও কার্যগত এককের নাম হচ্ছে সেল। সেলকে বাংলায় আমরা বলি কোষ। আজকে এই সেল বা কোষ সম্পর্কে কিছু তথ্য আমরা পড়ব, যেমন সেলের শ্রেণীবিভাগ বা কোষের শ্রেণীবিভাগ, কিভাবে আমরা কোষকে ভাগ করে ফেলি বা কোন ধরনের কোষ কোষ সংক্রান্ত পড়াশোনা। আমি কিছুটা অন্তত 20 মিনিট তোমাদের সঙ্গে টাইম স্পেন্ড করব এবং তার মাঝখানে এক্সামে আসে ইম্পর্টেন্ট কিছু ডেটা তোমাদের দিয়ে যাব। তাহলে সবার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোষ। আমি তো বলে দিলাম যে কোষ, এই কোষ বিষয়টা আসলে কি। আসলে কোষকে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে এটা থাকবে একটা প্রভেদক ভেদ্য আবরণী বিশিষ্ট। এর একটা প্রভেদক ভেদ্য আবরণী থাকবে। এটা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত হবে। এবার প্রোটোপ্লাজম কি সেটাও আমরা আসব। প্রোটোপ্লাজম দ্বারা গঠিত হবে। কোষ অবশ্যই স্বপ্রজননশীল হবে। কোষকে তৈরি করার জন্য কোনো প্রজনন প্রক্রিয়া লাগবে না, স্বপ্রজননশীল, নিজেই নিজেকে তৈরি করবে। এবং এটা সংজ্ঞায় অবশ্যই উল্লেখ থাকতে হবে জীবদেহের গঠনমূলক এবং কার্যগত একক, সেটাই হচ্ছে কোষ। এবার প্রশ্ন হচ্ছে, এই কোষ নিয়ে কি পড়াশুনো হয়? হ্যাঁ, কোষ নিয়ে অবশ্যই পড়াশুনো হয়। এই কোষ নিয়ে যে বিদ্যা, কোষ সংক্রান্ত যে বিদ্যা, সেটাকে বলা হয় সাইটোলজি। অনেক সময় দেখবে সাইটোলজি টেস্ট করতে দেয় ডাক্তাররা, তো সেই কোষ সংক্রান্ত বিদ্যাকে বলে সাইটোলজি। মানে সাইটোলজির অনেক রকম টেস্ট রয়েছে। এবার একটু জেনে রাখা ভালো যে আমরা যখন কোষের কথা বলছি, এই কোষ কোনটা বড় কোনটা ছোট এরকম প্রশ্ন আসে। কোষের মধ্যে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে ক্ষুদ্রতম কোষের নাম কি, কোনো রকম দ্বিমত না করে তুমি সঙ্গে সঙ্গে বলবে যে ক্ষুদ্রতম কোষের নাম হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। কি বললাম? মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। ছোটবেলা থেকে এটা পড়ে এসছো। এবার যদি জিজ্ঞেস করা হয় যে বৃহত্তম কোষ কোনটা, এখানে একটা জিনিস বলতে হবে যে বৃহত্তম প্রাণী কোষ কোনটা, এটা এক্সামে আসে বেশি। তোমরা উদ্ভিদ কোষ কোনটা আমাকে কমেন্ট করে বলবে। বৃহত্তম প্রাণী কোষ হচ্ছে উট পাখির ডিম, অস্ট্রিচ বলা হয়। সেই উট পাখির ডিম বা অস্ট্রিচের এগ, এগ অফ অস্ট্রিচ, ওকে। আর দীর্ঘতম প্রাণী কোষ তাহলে কোনটা? আচ্ছা, দীর্ঘতম প্রাণীকোষ সম্পর্কে যদি জানতে চাই, দীর্ঘতম প্রাণীকোষ হচ্ছে নিউরন। এই নিউরন কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। আমি এতক্ষণ তোমাদের জিজ্ঞেস করছিলাম যে বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটা, সেটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে বলছো। আর দীর্ঘতম উদ্ভিদ কোষও মাঝে মাঝে প্রশ্ন করে যে দীর্ঘতম উদ্ভিদ কোষ কোনটা। তোমাদের মনে হতে পারে এগুলো আমাদের জানা, তা সত্ত্বেও বলছে কেন। এগুলো অ্যাকচুয়াল একটু জানা প্রয়োজন, তাই জন্য আমি বলে দিচ্ছি। র্যামি বলে একটা গাছ আছে। এই র্যামি গাছের যে তন্তু বা ছাল, ঠিক আছে, এটাই হচ্ছে দীর্ঘতম উদ্ভিদ কোষ। ঠিক আছে, ছাল বা ভালো কথায় আমরা তন্তু বলতে পারি। তন্তু মানে আঁশ, নট ছাল। এবার এই যে নিউরন দেখতে পাচ্ছ, এটা কিন্তু বিভাজন হয় না, বিভাজনে অক্ষম। এবার একটু বলি, আমি এই যে এহেন কোষকে তিনটে ভাগে ভাগ করে ফেলবো। আমি বলছি কোষের কথা, তাহলে এই কোষ নিশ্চয়ই ডিফারেন্ট টাইপে হবে। আমরা গঠনগত দিক থেকে
গঠনগত দিক থেকে যদি দেখি তাহলে তিনটি ভাগ করতে পারবো। কিরকম তিনটি ভাগ? কি কি? প্রথম যে ভাগ সেটাকে আমরা বলে দিতে পারবো প্রোক্যারিওটিক। দ্বিতীয় যে ভাগ সেটাকে আমরা বলতে পারবো মেসোক্যারিওটিক। আর তৃতীয় যে ভাগ সেটাকে আমরা বলতে পারবো ইউক্যারিওটিক। ঠিক আছে, এই প্রোক্যারিওটিক বা এটাকে বলা হয়, এটার অন্য নাম আছে, এটাকে বলা হয় আদি কোষ। ঠিক আছে, এগুলোর সম্পর্কে কিছু পড়া দরকার। আমরা এই মুহূর্তে এই প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এগুলো কি এটার একটা বিস্তারিত আইডিয়া দেব। আমি একটু যদি যাই, প্রথমে আমরা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে পড়তে পারি। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ, আমরা প্রোক্যারিওটিক কোষই লিখে দিলাম। এখানে দুটো জিনিস একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে প্রো। এই প্রো কথাটার অর্থ কি? প্রো মানে হচ্ছে আগে। ঠিক আছে, আগে বা আদি বা পূর্বে, এরকম আগে মানে আগের যে অবস্থা বা পূর্বের যে অবস্থা সেটাই হচ্ছে প্রো। প্রো মানে আগে, কোষ সৃষ্টি হওয়ার আগে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কি হচ্ছে না, প্রোক্যারিওটিক কোষ এমন কোষ যেখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস নেই। এবার প্রশ্ন হচ্ছে এই নিউক্লিয়াস কি? সুগঠিত নিউক্লিয়াস নেই। এই নিউক্লিয়াস হচ্ছে কোষের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করবে। এটাকে বলা হবে কোষের মস্তিষ্ক। কিন্তু এই যে কোষটা দেখতে পাচ্ছ, এখানে নিউক্লিয়াস তো দেখতে পাচ্ছ না, তাহলে কি থাকবে? এখানে দেখো নিউক্লিয়ড আছে। ঠিক আছে, সেলুলার ডিএনএ দেখতে পাচ্ছ তোমরা, আসছি সেটাতে পরে। এখানে কি হচ্ছে না, এখানে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না। কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না। আর কি দেখতে পাবে? এখানে কোষ প্রাচীরের মূল উপাদানটা কি? মিউকোপেপটাইড। কোষ প্রাচীরের মূল উপাদান কি? মনে রাখতে হবে এটা। কোষ প্রাচীরের মূল উপাদান কি? আমি আগেও অনেকবার বলেছি, কোষ প্রাচীর কোথায় দেখতে পাচ্ছ? এই তো দেখতে পাচ্ছ সেল ওয়াল, এই তো দেখতে পাচ্ছ সেল ওয়াল। ঠিক আছে, তাহলে মূল উপাদানের নাম হচ্ছে মিউকোপেপটাইড। এই মিউকোপেপটাইডকে আর কি নামে ডাকা হয়? বলা হয় পেপটাইডোগ্লাইকন। বলা হবে পেপটাইডোগ্লাইকন, মিউকোপেপটাইড অর পেপটাইডোগ্লাইকন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে এই যে কোষগুলো দেখেছো, এখানে কোনো হিস্টোন জাতীয় প্রোটিন থাকবে না। এবার প্রশ্ন হচ্ছে এরকম কোষ কারা? এরকম কোষ কারা না, এরকম কোষ দেখতে গেলে যদি আমরা এক্সাম্পল দিই, তাহলে এরকম কোষ আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়াতে, ব্যাকটেরিয়া কোষ। আর কি দেখতে হবে? এরকম কোষ আমরা দেখতে পাবো নীলাভ সবুজ শৈবাল। মাইকোপ্লাজমা। আর এছাড়া কিছু নিম্ন শ্রেণীর জীবেও আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার প্রোক্যারিওটিক কোষের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার প্রোক্যারিওটিক কোষের পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। আমরা পড়বো মেসো মানে মধ্যবর্তী।
মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষ কি? এখানে একটা টার্ম ইউজ করা হয়েছে যে মেসো। মেসো মানে কি? মেসো মানে হচ্ছে মধ্যবর্তী। তাহলে ইউক্যারিওটিক কিসের মধ্যবর্তী? এটা কিসের মধ্যবর্তী? না প্রো আর ইউ, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের মধ্যবর্তী। আদি কোষ এবং ইউক্যারিওটিক কোষ এই দুটোর মধ্যবর্তী, মানে একদম সুগঠিত কোষ। ইউক্যারিওটিকের বাংলা আমার ঠিক জানা নেই, মানে আদর্শ কোষ ইউক্যারিওটিক মানে। মধ্যবর্তী অবস্থানে থাকবে, মানে প্রোক্যারিওটিকের থেকে একটু উন্নত কিন্তু ইউক্যারিওটিকের মতো হতে পারেনি এখনো। এখানের বৈশিষ্ট্যগুলো কি? এখানে গিয়ে দেখতে পাবো আমরা সংগঠিত নিউক্লিয়াস দেখতে পাবো। তার মানে নিউক্লিয়াসের প্রকৃতি কিরকম পাবো? নিউক্লিয়াস এখানে সংগঠিত এবং আবরণী বেষ্টিত। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, এই যে পার্টিকুলার অংশটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে নিউক্লিয়াস। আমি একটু অন্য কালিতে যদি দেখাই তোমাদের, হাইলাইটারের এখানে অপশন নেই, আদারওয়াইজ দেখাতাম। এই যে অংশটা দেখতে পাচ্ছ এই দেখো, এই নিউক্লিয়াস এখানে দেখতে পাচ্ছ, পুরো ইয়েলো করে দিলাম, এই জায়গাটা নিউক্লিয়াস। ঠিক আছে, এছাড়া এখানে কি দেখতে পাবে? এখানে ক্রোমোজোম থাকবে। এবার এই ক্রোমোজোমের প্রকৃতি কি, এটা থেকে বেশ কয়েকবার আমি প্রশ্ন পেয়েছি যে ক্রোমোজোমের প্রকৃতি কিরকম। তোমরাও নিশ্চয়ই অনেকবার প্রশ্ন পেয়েছো, আমি জানি না প্রশ্ন পেয়েছো কিনা। পার্টিকুলারলি এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন তোমাদেরও পাওয়া উচিত। এই যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোম কেবলমাত্র আম্লিক প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, আর এখানে যে কোষ বিভাজনটা হবে, অর্থাৎ একটা কোষ থেকে যখন নতুন কোষ গঠিত হবে, সেই কোষ বিভাজনটা হবে অ্যামাইটোটিক। অ্যামাইটোটিক কোষ বিভাজন, অ্যামাইটোসিস বলা হয়, খেয়াল রাখবে। আর এই কোষ বিভাজনের একটা দশা আছে, যেই দশাটাকে বলা হয় স্থির দশা। কোষ বিভাজন পড়ার সময় আমরা পড়ব। সেই স্থির দশায় এইটা ভালোভাবে লক্ষ্য করা যায় যে এখানে ক্রোমোজোমগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকবে। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে যে রাইবোজোম দেখতে পাবো, ঠিক আছে, রাইবোজোমের প্রকৃতি কিরকম? রাইবোজোমের প্রকৃতি প্রত্যেকটা কোষের ক্ষেত্রে জানতে হবে। রাইবোজোমের প্রকৃতি এখানে হচ্ছে 80S টাইপের, 80S রাইবোজোম আমরা দেখতে পাই। আচ্ছা, তাহলে এটার উদাহরণ কি, মানে কোন ধরনের কোষে দেখা যায়? ইউজুয়ালি এই কোষগুলো কোনগুলো, কারা এরা? ইউজুয়ালি পাইরোফাইটা বিভাগের যে সমস্ত শৈবাল, যেমন পাইরোফাইটা বিভাগের শৈবাল এতক্ষণে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে দিয়েছো। যেমন আমরা দেখতে পাবো পেরিডিনিয়াম, পেরিটোনিয়াম আবার লিখো না কেউ, পেরিডিনিয়াম। ঠিক আছে, আবার জিমনোডিনিয়াম, ডিনিয়াম যুক্ত থাকবে, পেরিডিনিয়াম, তারপর হচ্ছে জিমনোডিনিয়াম। তারপর তোমার আদ্য প্রাণী কিছু দেখতে পাই, যেমন
ঠিক আছে, এরা হচ্ছে এই মেসোক্যারিওটিক কোষের উদাহরণ। এবারে যখন এই নিউক্লিয়াস সংগঠিত হতে হতে এমন একটা অবস্থানে পৌঁছে যাবে যে পার্টিকুলার একদম সুগঠিত আদর্শ কোষ হয়ে গেল, সেটাকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ। আমরা এবারে পড়বো সেইটার সম্পর্কেই যে ইউক্যারিওটিক কোষ বিষয়টা আসলে কি। ইউক্যারিওটিক মানে সুগঠিত। ঠিক আছে, এখানে ইউক্যারিওটিক কোষের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় আদর্শ কোষ। তাহলে আমি যখন ইউক্যারিওটিক কোষ পড়ব তখন আমাকে কি কি জানতে হবে না, এমন একটা কোষ যেখানে সংগঠিত নিউক্লিয়াস থাকবে। সংগঠিত নিউক্লিয়াস মানে কি? তাহলে আমি প্রথমে যদি তোমাদের বলি এখানে কি থাকবে না, সুসংগঠিত নিউক্লিয়াস। সুসংগঠিতর ইংরেজিটা হয় ওয়েল অর্গানাইজড। নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, তোমরা জানো। এই নিউক্লিয়াসটা সুসংগঠিত, তার মানে কি এখানে চারটে অংশ থাকবে, তার মানে চারটি অংশ উপস্থিত। স্বভাবতই তুমি প্রশ্ন করবে যে এই চারটি অংশ কি কি। চারটি অংশের মধ্যে তোমাকে জানতে হবে নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালক। ঠিক আছে, এই হচ্ছে চারটে অংশ যেটা থাকতে হবে। এখানে কি হয়, পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে। তাহলে এই পর্দা ঘেরা কোষ অঙ্গাণু যাদের কথা বলছি এরা কারা? এরা কারা? যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, তার সঙ্গে থাকবে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে রঞ্জক, রঞ্জক পদার্থ। গলগি অ্যাপারেচার্স বা গলগি বস্তু, গলগি বডিজ, লাইসোজোম, এরা থাকে, আরো অনেকে থাকবে। এখানে বলে রাখা ভালো, এই যে মাইটোকন্ড্রিয়া একে বলা হয় কোষের শক্তিঘর। অনেক সময় আমরা এটাকে এনার্জি কারেন্সির সঙ্গে ভুল করি। এনার্জি কারেন্সি কিন্তু আলাদা। এনার্জি কারেন্সি হচ্ছে এটিপি বা আরো হায়ার যে ফসফেটগুলো রয়েছে, এটিপি। এটিপি মানে কি? এটা কিন্তু এটার নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা মাইটোকন্ড্রিয়া নয়। আবার এই যে লাইসোজোম দেখতে পাচ্ছি, এই লাইসোজোমকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বা আত্মঘাতী থলি। আমরা একটা ইউক্যারিওটিক কোষ দেখতে পাচ্ছি যেখানে আমরা সাইটোপ্লাজমিক মেমব্রেন দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর দেখতে পাচ্ছি, এটাকে বলি আমরা ইআর বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম দেখতে পাচ্ছি। এবার রাইবোজোমের কথা যখনই আসবে আমাকে এখানে রাইবোজোম সম্পর্কে আমি বলেছি প্রত্যেকটা ক্ষেত্রেই পড়তে হবে, তোমাকে এখানেও জানতে হবে। ঠিক আছে, কিরকম না, এখানে যে রাইবোজোমটা থাকে, রাইবোজোমের প্রকৃতি কিরকম? রাইবোজোমের প্রকৃতি হচ্ছে 80S টাইপের। ঠিক আছে, রাইবোজোমের প্রকৃতি 80S। আর কি দেখতে পাচ্ছি দেখো, নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, নিউক্লিওলাস দেখতে পাচ্ছ, নিউক্লিয়াসের মধ্যে এই ছোট্ট অংশটা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা দেখতে পাচ্ছ, গলগি অ্যাপারেচার্স দেখতে পাচ্ছ, সাইটোপ্লাজম কোষের সমস্ত সজীব অংশ দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছ। ঠিক আছে, আমি আর কয়েকটা কথা বলি। এখানে
একটি জিনিস দেখা যায় যেটা হচ্ছে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। কি বিধিনিষেধ? না, এই যে সেন্ট্রোজোম এটা কেবলমাত্র প্রাণীকোষে দেখা যায়। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষে কি দেখা যাবে? উদ্ভিদ কোষে কি দেখতে পাবো? না, আমরা যদি উদ্ভিদ কোষে যাই, উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকবে সালোক সংশ্লেষের রঞ্জক। ক্লোরোপ্লাস্টের মধ্যে সালোক সংশ্লেষীয় রঞ্জক থাকবে। যেটা সালোক সংশ্লেষে সহায়তা করবে। ঠিক আছে, এবার আমি এখানে ক্রোমোজোম বললাম। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট করেই দিচ্ছি, ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিন থাকবে। আর খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, কোষ প্রাচীর এটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকবে। সেন্ট্রোজোম কেবলমাত্র প্রাণী কোষে, আর কোষ প্রাচীর এটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকবে। তাহলে আমরা একটা আদর্শ কোষ যদি নিই বা ইউক্যারিওটিক কোষ নিই, তার কি কি অংশ থাকবে সেটার একটা শ্রেণীবিভাগ আমরা করে ফেলতে পারি। কিরকম? না, আমরা যে কোনো একটা কোষ নিলাম, একটা আদর্শ কোষ নিয়ে নিলাম। এই আদর্শ কোষটায় কি কি প্রধান যে অংশগুলো নিয়ে ভাগ করতে হবে, যে প্রধান অংশগুলো আমরা পাবো, আমরা এখানে কোষ পর্দা দেখতে পাবো বা সেল মেমব্রেন দেখতে পাবো। এখানে থাকবে সাইটোপ্লাজম। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট করে বলবে কোষের সমগ্র সজীব অংশকে কি বলা হয়। এটা খুব সোজা একটা প্রশ্ন, আশা করি তোমরা প্রত্যেকে জানো। এটা তোমরা আমাকে বলবে কোষের সমস্ত সজীব অংশকে কি বলা হয়। এছাড়া এখানে নিউক্লিয়াস দেখতে পাবো আমরা। কোষের মস্তিষ্ক ছাড়া তো চলবে না, তাই আদর্শ কোষে নিউক্লিয়াস দেখতে পাবো। সাইটোপ্লাজমের মধ্যে আবার দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে ধাত্র কোষ বা কোষ ধাত্র বলা ভালো, এবং এর সঙ্গে আমরা দেখতে পাবো কোষ অঙ্গাণু। নানা রকম কোষ অঙ্গাণু দেখব। নিউক্লিয়াসে কি কি দেখতে পাবো? নিউক্লিয়াসের চারটি অংশ আমি তোমাদের একটু আগেই বললাম। দেখতে পাবো নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এবং নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম। আর কি দেখতে পাবো? নিউক্লিয় জালক। ঠিক আছে, আমরা আজকে এটুকুই পড়বো। এর পরের দিন আমরা ডিসক্রাইব করব কোষ প্রাচীর কি, কোষ প্রাচীরের কতগুলো ভাগ রয়েছে, যেমন মধ্যপর্দা, মুখ্য প্রাচীর বা গৌণ প্রাচীর, তারপরে সাইটোপ্লাজম কি, এগুলো সব বিভাগ করব। আজকে ছোট্ট এইটুকু ক্লাস করলাম। কেমন লাগলো আমাকে জানিও। আর যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735858096। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, তো কথা হবে সেখানেই। ধন্যবাদ, ভালো থেকো।